গুড মর্নিং এভরিওয়ান। চলো তাহলে এখন যাওয়া যাক। লাটুং থেকে বেরিয়েছি, সবে যাবো গ্যাংটক। ওখানে গিয়ে সারাদিন মোটামুটি ঘোরার প্ল্যানিং আছে। সেই সাথে দেখি যদি পাসটা করে নেওয়া যায়। নাতুলা, বাবা মন্দির, জিগজ্যাগ পয়েন্ট, এগুলোর জন্য আলাদাভাবে পাস করতে হয়। তো চলো যাওয়া যাক। কোথায় গিয়ে পৌঁছবো তার উপর ডিপেন্ড করছে সময়টা। এই সেই জায়গাটা মনে পড়ে, যাওয়ার সময় এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তখন এই ধসগুলো নামছিল। দেখো কি অবস্থা, রাস্তা নেই বললে চলে, সব ভেঙে গেছে। ডান দিকে দেখছো কিরকম খাদ, মারাত্মক একটা ব্যাপার। এই রাস্তা দিয়ে আবার ফিরছি, এখন পরিস্থিতি মোটামুটি ঠিক আছে। এই জায়গাগুলি খুব ভয়ানক হয়ে ওঠে বর্ষাকালে। এই দেখো, দেখেছো এই পাহাড়গুলো অবস্থা খুবই খারাপ। শীতকালে এই ফিলিংসটা কোনোদিনই আসবে না। যদি অ্যাডভেঞ্চার করতে চাও তাহলে বর্ষাকালেই আসতে হবে। যদিও সেটা রিস্কি, যেটা রিস্ক সেটাই তো অ্যাডভেঞ্চার, নাকি কি বলো তোমরা? তবে হ্যাঁ, যদি পাহাড়ে আসার অভিজ্ঞতা না থাকে তবে এই অ্যাডভেঞ্চার করার জন্য বর্ষাকালে না আসাই ভালো। যারা পাহাড়ে অনেকবার এসছো তারাই আসবে বর্ষাকালে, না হলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। চলো আর বেশি বকবক না করে যাওয়া যাক আস্তে আস্তে। দেখছো কি বড় বড় পাথর পড়েছিল, আরে বাবা, এই পাথর যদি একটা পড়ে কোনো গাড়ির ওপর, সব শেষ। এই জন্যই পাহাড় এত রিস্কি। বর্ষাকালে যে কোনো মুহূর্তে বিপদ নেমে আসতে পারে। এই পাথরগুলো কিন্তু অন্য সময়ে পড়ে উপর থেকে গড়িয়ে, বর্ষাকাল ছাড়াও সারা বছর টুকটাক কিন্তু এই পাথরগুলো পড়ে। আরে দেখো দেখো দেখো, কে একটা আসছে না? আরে এটা আমাদের সাইকেল ম্যান পরিমল কাঞ্জিলাল দা। আরে বাপ রে বাপ, চলো 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 কথা বলা যাক দাদার সাথে। আরে দাদা, কেমন আছেন দাদা? উফ, আপনার দেখা পাবো স্বপ্নেও ভাবিনি। আরে দাদার সাথে একটু কথা বলা যাক, তোমরা সাথে থাকো। এই মানুষটির সম্পর্কে পরে তোমাদের বলছি। এই মানুষটি একজন বাঙালি মানুষ, ভবঘুরে। তিনি সাইকেল নিয়ে সারা ভারতবর্ষ ঘুরে বেড়ান। উনি লাদাখ কতবার গিয়েছেন তার ঠিক নেই, তবে একেবারে ভ্রমণ পাগল না হলে এমনটি অসম্ভব। উনি একাই সাইকেল নিয়ে করেন, ভাবতে পারছো? আমরা বাইক নিয়ে যেখানে হিমশিম খাচ্ছি, উনি সাইকেল নিয়ে যাচ্ছেন। সারাক্ষণ উনি সাইকেল নিয়েই থাকেন, সাইকেলটাই ওনার জীবন। উনি আমাদের কি বললেন জানো? ঘুরতে গেলে পাগল হতে হবে, পাগল না হলে পৃথিবী ঘুরে দেখা সম্ভব না। সত্যি উনি পাগল। ওনার কাছে কোনো টাকা পয়সাও কিন্তু নেই, উনি কোনো হোটেলেও থাকেন না। উনি যেখানে সন্ধে হয় সেখানে উনি থেকে যান, আর খাওয়া দাওয়া যা পায় তাই খায়। এই আমাদের মতো কিছু মানুষ যারা যাতায়াত করে, ওনাকে চেনে, পথে ঘাটে দেখা হলে ওনাকে কিছু দেয় হেল্প করার জন্য, উনি সেটা নিয়েই কাজ চালান। ওনার আর কোনো চাহিদা নেই, কিচ্ছু নেই। এইভাবেই ওনার চলে। ভাবো তো দেখি কি ধরনের মানুষ, শুধু ঘুরে দেখার নেশা আর কিছুই না।
উনি শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর এইভাবেই করে। এই জায়গাটা দেখো বন্ধুরা, কত সুন্দর ভিউ না? ও, সেই ঝর্ণাটা দেখছো? দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, ওই যে ঝর্ণা, ওই ঝর্ণাটা নামছে, পুরো নেমে এখান দিয়ে আসছে। এগুলো ক্যামেরায় কিরকম আসছে আমি বলতে পারবো না, তবে খালি চোখে দেখাটা আর ক্যামেরায় দেখাটা আকাশ আর পাতালের মতো পার্থক্য। তবু তোমরা যতটা পারো দেখো, কিছু তো করার নেই। তোমরা যদি আসো তবে এইগুলো দেখতে পাবে। ও, রাস্তার কাজ হচ্ছে, সারা বছর মোটামুটি এইসব রাস্তার কাজ হয়, বেশি দিন ভালো থাকেও না রাস্তা। দারুণ একটা রাস্তা। এই রাস্তাটা তবু ভালো, সব জায়গায় রাস্তা তো আর ভালো নেই। বাড়ির রাস্তা সবসময় ভালো থাকেও না, মেনটেনের উপর ডিপেন্ড। এই রাস্তাটা ভালো থাকার আর একটা কারণ, এখান দিয়ে আর্মিরা যাতায়াত করে, সেই কারণেই হয়তো রাস্তাটা ভালো থাকে। মাঝে মাঝে অবস্থা খারাপ রাস্তার। ও, আরেকটা কথা, যেটা আমি বারবার মনে করি বলবো কিন্তু ভুলে যাই। আমি যে ইউটিউব এই ভিডিওগুলো করছি, এগুলো কিন্তু কোনো রকম পয়সা ইনকাম করার জন্য করি না। এর পেছনে একটা বড় কারণ আছে। ভিডিওগুলো তারপরেও আমি কেন করছি আর কেন লোড করে ইউটিউবে আপলোড করছি, এর একটাই কারণ। সেটা হচ্ছে কি, আমি কোথায় কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, কখন যাচ্ছি, সেগুলো প্রুফ হিসেবে রেখে দেওয়া, যাতে করে আমি সারা জীবন এগুলোকে দেখতে পাই। আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও যেন আমার নেক্সট জেনারেশন এগুলো দেখতে পায়। তার কারণ, এই ভিডিওগুলো আমি ল্যাপটপে রাখি, ডেস্কটপে রাখি, ফোনে রাখি, কত রাখবো? এগুলো রাখা সম্ভব না। কত জিবি রাখবো? তাহলে তো আমার বাড়িতে কয়েক হাজার জিবি মেমোরি কিনে রাখতে হবে, তাও শেষ হয়ে যাবে, থাকবে না। তো ইউটিউবে এই ভিডিওগুলো রাখার সবচেয়ে সহজ বুদ্ধি, এগুলো আমি ভিডিওর মাধ্যমে রেখে দিচ্ছি। আমি সেখান থেকে যখন তখন দেখতে পাবো, কোনো হেডেক লাগবে না, যে কোনো ভিডিও যখন তখন দেখতে পাবো। জাস্ট এই একটা মাত্র কারণেই কিন্তু আমি ইউটিউবে ভিডিওগুলো লোড করছি। এবার যার ভালো লাগে সে দেখবে, না ভালো লাগে দেখবে না, কেউ না দেখলেও আমার কোনো আপত্তি নেই, তাই না? আমি নিজে দেখবো যখন তখন, বুড়ো বয়সে শুয়ে শুয়ে দেখবো, আমার নেক্সট জেনারেশন দেখবে, তারা ইন্সপায়ার হবে। যদিও আমার ক্যামেরার জন্য ভিডিওগুলো খুব ভালো হয়নি, এরপরে একটা ভালো ক্যামেরা কেনার ইচ্ছা আছে, সেটা দিয়ে এরপরে ভিডিওগুলো আরো ভালো সুন্দর করে আমি তাহলে আপলোড করতে পারবো। চলো এখন যাওয়া যাক, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাই, ফিল করতে করতে যাই। বর্ষাকাল, বৃষ্টি সবে একটু হয়েছে বলে মনে হচ্ছে এখানে, ওয়েদারও বেশ ঠান্ডা, ভালোই লাগছে। আমার সাথে যে বাকি আরো 3 জন বন্ধু এসছে, এদের কিন্তু এটা ফার্স্ট টাইম। এর আগে কখনো এরা আসেনি বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে, এই প্রথম এরা এলো। জানি না ওদের কতটা ভালো লাগছে, তবে আনন্দ করছে বেশ। আর এরপরে আসবে কি না সেটাও আমি জানি না, কারণ ঘুরতে গেলে যে সময় দরকার, যে মানসিকতা দরকার, সেটা কিন্তু সবার থাকে না। ঘুরতে গেলে পাগল হতে হয়, তবেই ঘোরা যায়। এই দেখো কি অবস্থা। এই পাহাড়গুলোতে কোনো লোক বাস করে না, কারণ এই পাহাড়গুলো ধস প্রবণ পাহাড়, ওই জন্য এখানে কেউ থাকেও না। সৌন্দর্যই আলাদা, কত সুন্দর না?
রাত্রিবেলা কেমন লাগবে বলো তো? পুরো ফাঁকা, কেউ নেই। অন্ধকার। আমরা যাওয়ার বেলা আমাদের সাথে একটা কাণ্ড ঘটেছিল। সেটা কোনো ভিডিও করিনি আমরা, যে তোমাদের দেখাবো। সম্ভবত এই রাস্তাটাই মনে হয় হবে রাত্রির বেলা, তবে এটা নাও হতে পারে। যেদিন রাস্তার ধস নামলো, আমরা যেদিন যাচ্ছিলাম, সেই দিনেই আমাদের লাচুং যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিল। তার কারণ এই বর্ষা বৃষ্টি। তো আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, প্রচন্ড ঠান্ডার বৃষ্টি হচ্ছিল। তখন সম্ভবত 8টা, 8:30 বাজে। পুরো ঘুটঘুটে অন্ধকার। এই রাস্তাতে কোনো লাইট নেই, অন্ধকার, কোনো মানুষ নেই। আর আশ্চর্য ব্যাপার, রাত্রেবেলা এই রাস্তাতে এমন কোনো গাড়িও চলে না। বর্ষাকাল বলে আরো হয়তো চলে না, অন্য সময় চলে কিনা বলতে পারবো না, তবে লোক তো নেই, মনে হয় না চলে তেমন। টুরিস্টরাই মেনলি যাতায়াত করে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, তো রাত হয়ে গেছে। আমি সবার প্রথমে ছিলাম, বাকি বন্ধুরা পেছনে ছিল। প্রচন্ড ঠান্ডা লাগছিল, হাত পুরো একদম ঠান্ডায় জমে যাচ্ছিল, প্রচন্ড ঠান্ডা লাগছিল। তো হঠাৎ করে আমি এক বাঁকের মুখে দূর থেকে দেখলাম একটা আগুন জ্বলছে। আমি দূর থেকে অনেক খুশি হয়ে গেলাম যে ওখানে নিশ্চয়ই কিছু লোক বসে হয়তো আগুন পোহাচ্ছে। আমি কাছে আসতে দেখলাম যে ওটা আগুন জ্বলছে, খুব বড় সড়ই আগুন জ্বলছে, কিন্তু কোনো মানুষ নেই। ওটা একটা চিতা জ্বলছিল, ওটা ছিল শ্মশান। আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে পাশ দিয়ে চলে এলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একটা মরা ওখানে জ্বলছে চিতার মধ্যে, একটাও মানুষ ছিল না ওখানে, কেউ ছিল না। পুরো ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টি পড়ছে, আগুন জ্বলছে শ্মশানে, একটাও মানুষ নেই। একবার ভাবো তো। এবার আমি যখন ওই আগুনটাকে, চিতাটাকে ক্রস করে বেরিয়ে সামনের দিকে গেছি, আমি ঘাড় ঘুরিয়ে দেখছি আমার পেছনে কোনো বন্ধু নেই, কেউ নেই। দাঁড়াও, গাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে মনে হচ্ছে, নেমে দেখতে হবে। কি একটা আওয়াজ হচ্ছে। খুলে গেছে। ওহো, আমার হাওয়া দেওয়া পাম্পারটা খুলে গেছে। দড়িটা কেটে গেছে, বাঁধা ছিল। ঠিক আছে, এটাকে আবার বেঁধে রাখতে হবে। এটা খুবই এমার্জেন্সি। যারা ট্যুর করে, যারা ঘুরে বেড়ায় বাইক নিয়ে, অপারেটিং করে, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তবে হ্যাঁ, অবশ্যই টিউবলেস টায়ার হতে হবে, তাহলে তোমার এইটা কাজে লাগবে। একটা পাম্পার আর লিক সারা কিট কাছে রাখবে সবসময়, কারণ পাহাড়ে তো এখানে কিচ্ছু পাবে না, মানে ঘুরতে এসে খুব বিপদে পড়ে যেতে হবে। তাই এটা সবসময় কাছে রাখাই ভালো। তো হ্যাঁ বন্ধুরা, কি বলছিলাম, শ্মশান। তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, বিশ্বাস করো, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর দিনের বেলা যতটা সুন্দর দেখছো এই পাহাড়, রাতের বেলা কিন্তু ততটাই ভয়ঙ্কর। কারণ রাত্রেবেলা একটা পোকা আওয়াজ করে, ফড়িং পোকার মতো দেখতে পোকাটা। ওদের একটা বিদঘুটে আওয়াজ, যেটা খুবই ভৌতিক। ওফ, ঝর্ণাটা দেখো, উফ, কি সিন, কোথা থেকে নামছে, মারাত্মক ব্যাপার। সুন্দর একটা ব্রিজ, নিচে দিয়ে ঝর্ণার জল যাচ্ছে, দারুণ। এর উপর দিয়ে বাইক চালানোর একটা ফিলিংসই আলাদা, সেটা তোমাদের আমি বোঝাতে পারবো না, খুবই ভালো লাগে, খুবই সুন্দর।
এরকম ব্রিজ অবশ্য অনেকগুলোই পড়েছে। এখানে এটা আর্মিদের একটা জলের গাড়ি। ওরা কি করছে বলতো, ওরা এই ঝর্ণার জল কিন্তু এই গাড়ির মধ্যে ভর্তি করছে। তার মানে এই জলটা খাওয়া যাবে, ওরা পানীয় জল হিসেবেই ট্যাঙ্কারে ভর্তি করছে, যেটা আমার মনে হয়। কারণ এখানে কোনো মানুষ ওই জল ব্যবহার করার মতো বা নোংরা করার মতো কেউ নেই সেরকম। এই দেখো আর একটা ব্রিজ। এই ব্রিজ গুলো আসলে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় যাওয়ার জন্য ব্রিজ। মানে ব্রিজ দিয়ে আমরা ক্রস করছি মানে একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছি। দারুণ জায়গা, দারুণ। মাঝে মাঝে মনে হয় এইসব জায়গাগুলো একটু দাঁড়িয়ে যাই, একটা রাত এখানে থেকে যাই, অন্তত টেন্ট খাটিয়ে একটা রাত থেকে যাই। কিন্তু ভয়ও লাগে। অবশ্য 2-4 জন থাকলে থাকা যায়, সেই ক্ষেত্রে তোমাকে সেইভাবে অ্যারেঞ্জ করে নিয়ে আসতে হবে সবকিছু যা যা লাগে। আমরা তো সেভাবে আসিনি। আর একটা ব্রিজ, ব্রিজগুলো খুব মজবুত, দারুণ স্ট্রাকচার। এর উপর দিয়ে লরিগুলো পাস হয়, কোনো সমস্যা হয় না, ভালো। ব্রিজগুলো মজবুত করে করে, কিন্তু রাস্তাগুলো মনে হয় না তেমন মজবুত, সবসময় ভেঙে যায়। অবশ্য মাটিটাই ভঙ্গুর থাকে, এটা পাহাড়ের মাটির সমস্যা থাকে, জল নামে জোরে, ওই জন্যই ভেঙে যায়। আফটার অল তাও রাস্তা বেশ ভালোই আছে, কিছু জায়গা ছাড়া ওভারঅল রাস্তা ভালো আছে। আর্মিরা হেঁটে হেঁটে যাচ্ছে, কোন ক্যাম্প থেকে কোথায় যাচ্ছে। কয়েকটা বাড়ি নিয়ে একটা গ্রাম। একটু রেস্ট। জল দেখছো, এটা হ্রদ টাইপের, এখানে জল জমে থাকে সবসময়, দারুণ তাই না? যাওয়ার সময় কিন্তু সিধা 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 সিধা। মোটামুটি আমরা, এটা কোন জায়গা, ওটা লাচুং যাওয়ার রাস্তা, এটা যাচ্ছে গ্যাংটক। এখন মোটামুটি বেজে গেল এখানে প্রায় 1:30। টিফিন করতে হবে। সিটির কাছাকাছি চলে এসেছি, মোটামুটি গ্যাংটক আর বেশি বাকি নেই। রাস্তার জ্যাম আছে, ভালোই গাড়ি ওয়েটিং আছে দেখছি। বন্ধুরা আসুক তাহলে, একটু ওয়েট করি। এই গ্যাংটক বা দার্জিলিং এই ধরনের জায়গাগুলো সরু সরু রাস্তা আর এত গাড়ি, খুব অসুবিধা। যখন জ্যাম হয় ঘন্টার পর ঘন্টা, আর এমনই সাইড ব্যাপার থেকে যাওয়ার বেরিয়ে কোনো ভাই, অপশন থাকে না, বাইক নিয়ে যাওয়ারও অপশন থাকে না। সাইড থেকে বেরিয়ে ভাই। সাইড দিয়ে যাই দেখি। আরো বেশি জ্যাম করে এই আর্মির গাড়িগুলো, এরা একটা গাড়ি যদি একবার আসে তাও না হয়। দেখো লাইন দিয়ে কটা গাড়ি, এত বড় বড় গাড়ি কতগুলো আসছে দেখো, রাস্তা এমনিতেই জ্যাম হয়ে যাবে। ওরা যখন ঢুকবে তখন রাস্তা জ্যাম, কিছু বলারও নেই, ওদেরও দরকার। দেখো পুরো রাস্তা জ্যাম, আর এরা নড়বেও না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কারোর কথা শুনবেই না, ওরা ওদের লাইনেই যাবে। রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে থাকবে, একটু সাইড দিলেও হয়। এইগুলোই সমস্যা, ওরা যতটা হেল্পও করে, আবার এই অনেকগুলো গাড়ি একসাথে যাওয়ার জন্য রাস্তা জ্যামও হয়ে যায়। কটা গাড়ি বলো তো, দেখো
কতটা হলো? আরেকবার রিউইন্ড করে গুনে দেখো কতটা হয়েছে। আবার গাড়ি একটা যাচ্ছে, একটা না নিশ্চয়ই বেশ কয়েকগুলোই যাচ্ছে একসাথে। এই গাড়িগুলোকে ক্রস করা খুব মুশকিল, বড় গাড়ি তো, রাস্তাও সরু, ভয় লাগে। এদিকে এদিকে আয়, এই একটা আর তুই এগিয়ে আয়। গোটা 20টা গাড়িতে একসঙ্গে হবেই। ও এখন এই দাঁড়িয়ে আছে। যাই হোক বন্ধুরা, আমরা মোটামুটি গ্যাংটকে ঢুকে পড়েছি। এবার আমরা পারমিশন করানোর জন্য মোটামুটি একটা ব্রোকার খুঁজবো, খুঁজে তার কাছ থেকে সবগুলো পারমিশন করাতে হবে। এই যেখানে আমরা করছি, এটা গ্যাংটকে ট্যাক্সি স্ট্যান্ড। ঠিক আছে, তোমরা আসলে এখানে এদের দেখতে পেয়ে যাবে। এদের দেখে তোমাদের মনে হবে যে কোনো হয়তো চিটার, টাকা পয়সা হয়তো এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু কোনো সমস্যা নেই। এই আরে অ্যাডভান্স ট্যাক্সি স্ট্যান্ডই এরা থাকে, এরা সব পারমিশন করিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এরা টাকা পয়সা যা নিয়ে যায়, যা করতে হয় সবটাই করে দেবে। তবে হ্যাঁ, এরা একটু বোঝে কম। এরা একটা কাজ 10 বার করে করবে, 10 মিনিটের কাজ 1 ঘন্টা ধরে করবে, বারবার ভুল করবে। এদের একটু দেখে করিয়ে নিতে হবে, কিন্তু করে দেবে। আর খরচাটা অনেকটা কম হয়। আরো অনেক অফিস আছে যারা এই কাজগুলো করে দিয়ে থাকে, কিন্তু সেখানে গেলে তোমার কাজটা সহজে হয়ে যাবে, কিন্তু টাকাটা অনেক খরচা হবে। তাই একটু খোঁজ খবর নিয়ে এখানে এসে করবে, অনেকটা কমে তোমাদের কাজ মিটে যাবে। এখানে গাড়ির জন্য আলাদা পারমিশন করতে হবে, মানুষের জন্য আলাদা করতে হবে, আর কতদিন থাকবো তার উপরেই কিন্তু টাকাটা ডিপেন্ড করবে, কত টাকা লাগবে। বুঝতে পারছো তো? আমরা সব টোটাল গ্যাংটকের জন্য মনে হয় 3 দিনের জন্য করছি, সবচেয়ে কম যেটা। গ্যাংটকে থাকার জন্য কোন রকম পারমিশন তো লাগে না, কিন্তু বাবা মন্দির, নাথুলা বা জিগজ্যাগ পয়েন্টে যদি তুমি থাকো, তাহলে তার জন্য কিন্তু পারমিশন লাগবে। আর সেটা তোমাকে করতেই হবে, তুমি থাকো না থাকো। একদিনের জন্য গেলেও তোমাকে পারমিশন করতে হবে। যদি নাইট স্টে করো তার জন্য করতে হবে, যদি নাইট স্টে না করো তার জন্য করতে হবে। মানে ওখানে এন্ট্রি নিলেই তোমাকে পারমিশন দেখাতে হবে। তো আমরা 3 দিনের জন্য করে নিলাম। যদি মনে হয় থাকবো তাহলে থেকে যাবো, যদি মনে হয় থাকবো না তাহলে চলে আসবো। যাই হোক, কাজটা মোটামুটি হয়ে গেল, একটু টেনশন কমলো। এবার আমরা এখানে একটু রোপওয়েটা চাপবো, আর গ্যাংটক একটু ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে। চলো, এখানেই রোপওয়েটা আছে, এটা পার্কিং এ রেখে রোপওয়েটা একটু চেপে নেবো। পার্কিং এর খুব সমস্যা গ্যাংটকে, একটু লক্ষ্য রাখবে। এরকম রাস্তার পাশে পার্কিং করা আছে, সেখানেই পার্কিং করতে হবে। অযথা যেখানে সেখানে যেন পার্কিং করতে যেও না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। এখানকার পুলিশ এগুলোকে খুব শক্তভাবে কিন্তু দেখে, আমাদের বাংলার পুলিশের মতো না। এটা হচ্ছে টিকিট কাউন্টার রোপওয়ের জন্য, এখানেই লাইন দিয়ে টিকিটটা কেটে নিতে হবে। এর সামনে আমাদের সেই যে পার্কিং, ওখানে বাইকগুলো রাখা আছে। চলো ভিতরে ঢোকা যাক আস্তে আস্তে। টিকিট মনে হয় আমাদের 50 টাকা করে নিয়েছে, যেটা আগে মনে হয় 30 টাকা ছিল। এর ভিতরে একটা ক্যাফে টাইপের করা আছে, এটা ওয়েটিং জোন। সেই লিফট আছে, ওই লিফট দিয়ে আমাদের ভিতরে চলে যেতে হবে, এটাই উপরে নিয়ে যাবে। চলে এসছি, এবার ওর মধ্যে আমাদের যেতে হবে। বেশ বড় দেখছি, একটা কারের মধ্যে
প্রায় 20 জন মানুষ ঢুকতে পারবে, বেশ বড়। চলো এবার দেখা যাক পুরো গ্যাংটক শহরটাকে, আরো দূরে দূরে কত দূর দেখতে পাওয়া যায় দেখি। আশা করছি ভালো লাগবে। চলো। ওয়াও, দারুণ, সত্যি দারুণ। উপর থেকে বার্ড আই ভিউতে খুব সুন্দর লাগে, তাই না? পাহাড়ের এই রোপওয়েতে উঠলে এগুলো বেশ ভালো লাগে, নিজেকে বেশ পাখি পাখি ফিল হয়। তাই না? দেখো উপর থেকে কি সুন্দর লাগছে, দারুণ। দূরের পাহাড়, ফাঁকা, কিচ্ছু নেই। এটা হচ্ছে মেইন সিটি, গ্যাংটক সিটি। ওয়াও, খুব সুন্দর। ওটা মনে হচ্ছে কোনো স্কুল হবে। কি ভিউ, দারুণ দারুণ। খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে গ্যাংটক রোপওয়ে। দার্জিলিং এর রোপওয়েটাও খুব সুন্দর। আসলে রোপওয়ে গুলো এরকম জায়গাতেই হয় যাতে ভিউটা খুব সুন্দর থাকে। এই নিচের রাস্তা দিয়ে আমরা এখান দিয়ে এসেছি। দারুণ, বাহ। তোমরা গ্যাংটক আসলে এই রোপওয়েটা কিন্তু মিস করবে না। এই একটা কার চলে গেল। আবার একটা যাচ্ছে। আমরা মোটামুটি রিটার্ন হচ্ছি আবার। পুরো পাহাড়ের মাথা, চারিদিকে বাড়ি আর বাড়ি। ওই দেখো, ওইটা নিচে দিয়ে আমরা এলাম না এক্ষুনি। দারুণ। যাই হোক বন্ধুরা, মোটামুটি আমাদের গ্যাংটক ঘোরা শেষ। এবার আমরা সোজা রুমে চলে যাব, কারণ কালকে সকাল সকাল উঠে আমাদের আবার যেতে হবে নাথুলা বাবা মন্দির, জিগজ্যাগ পয়েন্ট। তো সাথে থাকো, ঠিক আছে? টাটা। আর ভালো লাগলে এটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। ওকে, বাই।